ডেবরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে আরো একবার স্বাগত। আমি ভূগোল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দ্বাদশ শ্রেণীর ভূগোলের পরবর্তী যে চ্যাপ্টার আছে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। পরবর্তী যে চ্যাপ্টার যেটা নিয়ে আজকে আলোচনা হবে সেটি হচ্ছে সামুদ্রিক প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট ভূমিরূপ। সমুদ্র সম্পর্কে আমরা মোটামুটি সবাই ওয়াকিবহাল, আমরা অনেকেই গেছি, দেখেছি। তো সেখানে কিছু কাজ চলে, ক্ষয় সঞ্চয় এবং তার ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। এই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রের যে কার্য তার সঙ্গে মূলত এই তিনটি বিষয় যুক্ত থাকে: জোয়ার ভাটা, সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোত। অর্থাৎ উপকূলের গঠনে, অর্থাৎ উপকূলের যে ক্ষয় সঞ্চয় ইত্যাদি কার্য, সেই কার্য সমাধান করে তিনটি শক্তি। জোয়ার ভাটা, যেটা চাঁদ এবং সূর্যের আকর্ষণের ফলে হয়; সমুদ্র তরঙ্গ, যা মূলত জলরাশি এক জায়গায় থেকে ওঠানামা করে এর প্রভাবে; এবং সমুদ্র স্রোত, জলের যে উষ্ণতার তারতম্য, ঘনত্বের তারতম্য, তার কারণে জলরাশি এক জায়গা থেকে অন্য জায়গায় গতিশীল হয়, এর প্রভাবে উপকূলের কার্য সম্পন্ন হয়। তো আমরা মোটামুটি এই সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র স্রোত দুটো বিষয় আমাদের কাছে প্রায় একই রকম মনে হয়, দুটো সম্পর্কে একটু তুলনামূলক আলোচনা করে নেব। সমুদ্র স্রোত হচ্ছে জলরাশি এক জায়গায় থেকে যখন ওঠানামা করে তাকে বলা হয় সমুদ্র তরঙ্গ। আর সমুদ্রের জলরাশি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয় তাকে সমুদ্র স্রোত বলা হয়। সমুদ্র তরঙ্গ স্থির আর সমুদ্র স্রোত হচ্ছে গতিশীল। ধরো পুকুরের ধারে বসে আছো, একটা ঢিল ছুঁড়লে পুকুরে, ঢিলটা যেখানে পড়লো সেখান থেকে মনে হবে যে জল ওই জায়গা থেকে ক্রমশ দূরের দিকে সরে যাচ্ছে। প্রকৃতপক্ষে তা না। যদি একটা পাতা ফেলে দাও তাহলে দেখবে যে পাতাটা ওই তরঙ্গের সঙ্গে ওঠানামা করছে। ওই যে বিষয়টা, ওটাই হচ্ছে তরঙ্গ। অর্থাৎ সমুদ্রের ক্ষেত্রে যেটাকে বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ। আর সমুদ্র স্রোতটা হচ্ছে গতিশীল। সমুদ্র স্রোত মূলত বায়ু প্রবাহের কারণে সৃষ্টি হয়। সমুদ্র স্রোত সমুদ্রের জলের যে উষ্ণতা, লবণতা, তার যে তারতম্য এবং বায়ু প্রবাহ, এর কারণে হচ্ছে সমুদ্র স্রোত সৃষ্টি হয়। উপকূল সম্পর্কে কয়েকটা পরিভাষা, তাদের সঙ্গে আমরা একটু পরিচিত হব। প্রথমে উপকূল। উপকূল কি? উপকূল হচ্ছে যে জায়গায় সমুদ্র ও স্থলভাগ মিলিত হয় সেই জায়গাকে বলা হচ্ছে উপকূল। আর উপকূল রেখা, যদি উপকূল বরাবর আমরা একটা রেখা কল্পনা করি তাকে বলা হবে উপকূল রেখা। ধরা যাক আমরা দীঘা অনেকেই গেছি, নিউ দীঘা, ওল্ড দীঘা, মোহনা, এরপর শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি। যদি এই স্থানগুলো পরপর একটা রেখা দিয়ে যোগ করি, যেটা আমরা পাবো সেটাকে বলা হবে উপকূল রেখা। ছবিটা দেখো, দেখলে ধারণাটা অনেকটা পরিষ্কার হবে। এই অঞ্চলটা হচ্ছে উপকূল, যেখানে সমুদ্র এবং স্থলভাগ মিলিত হয়েছে। আর এটাকে যদি একটা রেখার মতো কল্পনা করা হয় তাহলে এটাকে বলা হবে উপকূল রেখা। এরপর তটভূমি। মরাকোটালের নিম্ন সীমা থেকে খাড়াপাড়ের পাদদেশ পর্যন্ত অংশকে বলা হচ্ছে তটভূমি। অর্থাৎ মরাকোটাল বা যে ভাটা, তার সময় জল যতটা পর্যন্ত নিচের দিকে নেমে যায়, সেখান থেকে সমুদ্রের যে খাড়া পাড় তার পাদদেশ পর্যন্ত অংশকে বলা হচ্ছে তটভূমি। ছবিটা একটু দেখো, দেখলে বুঝতে পারবে। এটা হচ্ছে জোয়ারের উচ্চ সীমা, আর
এটা হচ্ছে ভাটার হচ্ছে নিম্ন সীমা। এই ভাটার যে নিম্ন সীমা সেখান থেকে খাড়া যে পাড়, এই অংশটাকে হাইলাইট করে দেখানো হয়েছে। এই অংশটাকে বলা হচ্ছে তটভূমি। তটভূমি কয়েক রকম হতে পারে। প্রথমত হচ্ছে সম্মুখ তটভূমি। ভরা জোয়ারের ঊর্ধ্ব সীমা থেকে মরা কোটালের নিম্ন সীমা পর্যন্ত অংশকে বলা হচ্ছে সম্মুখ তটভূমি। তার মানে এখানে দেখো জোয়ারের যে উচ্চ সীমা এবং ভাটার যে নিম্ন সীমা, এই যে অংশটা সবুজ রং দিয়ে দেখানো হয়েছে, এটাকে বলা হচ্ছে সম্মুখ তটভূমি। এই সম্মুখ তটভূমির মধ্যে জল সবসময় ওঠানামা করে। পশ্চাৎ তটভূমি, ভরা জোয়ারের যে ঊর্ধ্ব সীমা পেলাম, সেই ঊর্ধ্ব সীমা থেকে খাড়া পাড়ের পাদদেশ পর্যন্ত যে অংশ, তাকে বলা হচ্ছে পশ্চাৎ তটভূমি। ছবিটা আরো একবার দেখে নেব। বেগুনি কালার দিয়ে যেটা দেখানো হয়েছে, যে জোয়ারের যে উচ্চ সীমা সেখান থেকে খাড়া পাড়ের যে পাদদেশ, এই যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে পশ্চাৎ তটভূমি। এখানে জল সব সময় উঠে আসে না। যখন ঝড় হয় কিংবা সুনামি হয়, সেই সময় ক্ষেত্রে, সেই সকল ক্ষেত্রেই মূলত জল এখানে উঠে আসে। এটাকে বলা হচ্ছে পশ্চাৎ তটভূমি। আর আরো একটা তটভূমি, এটা হচ্ছে পুরোদেশীয় তটভূমি। মরা কোটালের যে নিম্ন সীমা সেখান থেকে মহিষোপানের প্রান্ত পর্যন্ত যে অংশ, তাকে বলা হচ্ছে পুরোদেশীয় তটভূমি। অর্থাৎ ভাটার সময় জল যতটা পর্যন্ত নেমে যাচ্ছে সেখান থেকে মহিষোপান, মহিষোপান মানে 200 মিটার গভীরতা পর্যন্ত যে অংশ, সেই অংশটাকে বলা হচ্ছে মহিষোপান। এই মহিষোপান পর্যন্ত যে এই অংশটা, এটাকে বলা হচ্ছে পুরোদেশীয় তটভূমি। তাহলে পুরোদেশীয় তটভূমি সবসময় জলে ডুবে থাকবে, সম্মুখ তটভূমি যার মধ্যে জল ওঠানামা করবে, আর পশ্চাৎ তটভূমি যাতে হচ্ছে সব সময় জল থাকে না, মাঝে মধ্যে যেখানে হচ্ছে জল উঠে আসে। এরপর সৈকত। এই যে তটভূমির কথা বলা হলো, এই তটভূমিতে নুড়ি, বালি, পলি, কাদা ইত্যাদি সঞ্চিত হলে তাকে বলা হয় সৈকত। তার মানে তটভূমির মধ্যেই বা তটভূমির উপরে নুড়ি, বালি, পলি, কাদা বা বিভিন্ন রকম জৈব পদার্থ হতে পারে, শামুক, ঝিনুক, এগুলো যদি জমা হয় একে বলা হবে সৈকত। সৈকত 3 রকম ভাবে আলোচনা করতে পারি। কর্দমাক্ত অর্থাৎ কাদায় ভরা সৈকত, বালুকাময় যেখানে বালির ভাগ বেশি সেটাকে বালুকাময় সৈকত বলা হবে, আর প্রস্তরার বা উপল বলতে যেখানে নুড়ি পাথরের পরিমাণ বেশি তাকে বলা হবে উপল সৈকত। একটা ছবি দেখে নাও, এটা হচ্ছে একটা কর্দমাক্ত সৈকত, পুরোপুরি কাদায় ঢাকা। এটাও তাই, দেখলেই বোঝা যাচ্ছে কাদায় ঢাকা একটা সৈকত। কোন জায়গায় আবার দেখা যাবে যে কাদার পরিবর্তে এরকম বালি ঢেকে রয়েছে, যেটাকে বলা হবে বালুকাময় সৈকত। এইভাবে ছোট বড় বিভিন্ন আকারের বালিতে ঢাকা থাকবে। আর কোনো কোনো জায়গায় দেখা যাবে যে ছোট বড় পাথরের টুকরো, যেটাকে বলা হচ্ছে উপল সৈকত। এরপর আমরা আলোচনা করব সমুদ্রের যে তরঙ্গ, সেটা বিভিন্ন রকমের হয়। বিভিন্ন রকমের সমুদ্র তরঙ্গ সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেব। প্রথমে অভিমুখ অনুসারে, অর্থাৎ কোন দিকে সমুদ্র তরঙ্গ যাচ্ছে তার উপর ভিত্তি করে ভাগটা আলোচনা করব। সোয়াস বা সম্মুখ তরঙ্গ। সমুদ্র থেকে উপকূলের দিকে আগত তরঙ্গকে বলা হচ্ছে সোয়াস। সমুদ্রের দিক থেকে উপকূলের দিকে যে তরঙ্গ এগিয়ে আসে তাকে বলা হচ্ছে সোয়াস। আর এই সোয়াসের যে জল সৈকতের ঢাল বরাবর পুনরায় সমুদ্রে ফিরে যায়, এটাকে বলা হচ্ছে ব্যাকওয়াশ বা পশ্চাৎ তরঙ্গ। একটু ধারণাটা পরিষ্কার করে নেব, একটু দেখার চেষ্টা করুন। কোনো একটা সমুদ্রে জলরাশি এগিয়ে আসছে, এই যেটা এগিয়ে আসছে এটাকে বলা হবে সোয়াস। এরপর ভূমির ঢাল বরাবর, এদিকটা উঁচু অংশ, ঢাল বরাবর এই জলরাশি আবার পুনরায় সমুদ্রের দিকে ফিরে চলে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ব্যাকওয়াশ। তাহলে যেটা সমুদ্র থেকে উপকূলের দিকে আসছে এটাকে বলা হচ্ছে সোয়াস, আর যেটা ফিরে যাচ্ছে উপকূল থেকে সমুদ্রের দিকে এটাকে বলা হবে ব্যাকওয়াশ। আশা করি
আমরা প্রায় সবাই দেখেছি, তবু আরো একবার ধারণাটা পরিষ্কার করার জন্য ছবিটা দেখালাম। কার্য অনুসারে কি কাজ করে তার উপর ভিত্তি করে প্রথমে হচ্ছে গঠনকারী তরঙ্গ। সোয়াসের তুলনায় ব্যাকওয়াসের ক্ষমতা কম হলে উপকূলের সঞ্চয় বা গঠন হয়, একে বলা হবে গঠনকারী তরঙ্গ। আর যদি উল্টো ঘটনা হয়, যদি দেখা যায় যে সোয়াসের তুলনায় ব্যাকওয়াসের ক্ষমতা বেশি, তাহলে এই উপকূল ক্ষয়ীভূত হবে। এই ধরনের তরঙ্গকে বলা হবে বিনাশকারী তরঙ্গ। বিনাশকারী তরঙ্গ মূলত ঝড় বা সুনামি এই সময় যে তরঙ্গগুলো আসে এগুলো মূলত হচ্ছে বিনাশকারী তরঙ্গ। আর সমুদ্র তরঙ্গ তার যে গঠন প্রকৃতি, এই গঠন প্রকৃতি অনুযায়ী এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। অনুপ্রস্থ তরঙ্গ, গভীর সমুদ্রের যে তরঙ্গগুলো, যেটা বৃত্তাকার সার্কেলে ঘুরতে থাকে, এটাকে বলা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। যখন উপকূলের কাছাকাছি আসে এই বৃত্তাকার অবস্থাটা থাকে না, এটা ক্রমশ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গে পরিণত হয়। উপকূলের কাছে এলে এটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। আর একেবারে যখন উপকূলের কাছে চলে আসে তখন কি হয়, যে অনুদৈর্ঘ্য তরঙ্গ ভেঙে যায়, এটাকে বলা হচ্ছে ঊর্মিভঙ্গ। তাহলে ঊর্মিভঙ্গ কি? উপকূলের কাছে অগভীর সমুদ্রের তরঙ্গগুলির দৈর্ঘ্য থেকে উচ্চতা বেশি হলে তরঙ্গগুলি ভেঙে যায়, এটাকে বলা হচ্ছে ঊর্মিভঙ্গ। তাহলে ঊর্মিভঙ্গ কোন অঞ্চলে দেখা যাবে? ঊর্মিভঙ্গ দেখা যাবে উপকূলবর্তী যে অগভীর সমুদ্র, সেখানে ঊর্মিভঙ্গ দেখা যাবে। এরপর সমুদ্র তরঙ্গের কার্য কি কাজ করে। যেহেতু সমুদ্র তরঙ্গ এটা একটা বহির্জাত প্রক্রিয়া, এতে ক্ষয় সঞ্চয় সব রকম কাজ চলবে। মূলত তিন রকমের কাজ হয়: ক্ষয় কার্য, বহন কার্য এবং হচ্ছে সঞ্চয় কার্য। ক্ষয় কার্য কয়েকটা প্রক্রিয়ার মাধ্যমে হয়। প্রথমে হচ্ছে জলপ্রবাহ ক্ষয়, অর্থাৎ সমুদ্রের যে জল তার ধাক্কায় যে ক্ষয় হয়, এটাকে বলা হচ্ছে জলপ্রবাহ ক্ষয়। অবঘর্ষ হচ্ছে জলের সঙ্গে বাহিত যে নুড়ি, পাথর, বালি এর ধাক্কায় উপকূলের যে ক্ষয় হয়, এটাকে বলা হচ্ছে অবঘর্ষ। আর সমুদ্রের জলে নুড়ি, পাথর পরস্পরের সঙ্গে ঠোকাঠুকি বা ধাক্কায় যে ক্ষয় হয়, সেটাকে বলা হচ্ছে ঘর্ষণ। কোনো কোনো অঞ্চলে লবণ বা চুনাপাথর থাকে, সেগুলো গলে যেতে পারে, এটাকে বলা হচ্ছে দ্রবণ। আরো একটা ক্ষয় কার্য হয়, সেটাকে বলা হচ্ছে ক্ল্যাপোটিস। ক্ল্যাপ মানে আমরা জানি হাততালি দেওয়া বা হাততালি দেওয়ার যে শব্দ। খাড়া ঢালযুক্ত গভীর সমুদ্রে সমুদ্র যে উপকূল আছে, সেখানে সোয়াস এবং ব্যাকওয়াসের সংঘর্ষে তলদেশের একটা ক্ষয়, এটাকে বলা হচ্ছে ক্ল্যাপোটিস ক্ষয়। কি হয়, যেটা কন্টিনিউয়াস লাইন এটা হচ্ছে সোয়াস, আর যেটা ব্রেকিং লাইন এটা হচ্ছে ব্যাকওয়াস। সোয়াস এবং ব্যাকওয়াস একটা জায়গায় কি হচ্ছে, পরস্পরের সঙ্গে ধাক্কা লাগছে, এই জায়গায় হাততালি দেওয়ার মতো একটা শব্দ হবে এবং এর যে শক্তি উৎপন্ন হবে সেটা গিয়ে তলদেশে আঘাত করবে। এর যে শক্তি সেটা গিয়ে তলদেশে আঘাত করবে, ফলে কি হবে, এখানে আরো ক্ষয় চলতে থাকবে। এই ধরনের ক্ষয়কে বলা হচ্ছে ক্ল্যাপোটিস ক্ষয়। ক্ষয়কার্যের ফলে কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। এই ভূমিরূপগুলো আমরা একটু আলোচনা করে নেব। 7টা ভূমিরূপ এখানে পরপর দেখানো হয়েছে: সামুদ্রিক ভৃগু, তরঙ্গ কর্তৃক মঞ্চন, গুহা কেভ, ব্লোহোল, জিও বা গিও, স্বাভাবিক খিলান, স্ট্যাক এবং স্ট্যাম্প। প্রথমে সামুদ্রিক ভৃগু। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট অসমান ঢালযুক্ত খাড়া ভূমিরূপকে বলা হচ্ছে সামুদ্রিক ভৃগু। প্রথম ছবিটা লক্ষ্য করো। প্রথম ছবিতে দেখো যে একটা ঢালযুক্ত সমুদ্র উপকূল, সেখানে জোয়ার এবং উচ্চ জোয়ার, নিম্ন জোয়ারের যে জল তার ধাক্কায় একটা জায়গায় হচ্ছে ক্ষয় শুরু হবে। দ্বিতীয় ছবিতে দেখো ওখানে একটা খাঁজ সৃষ্টি হয়েছে। পরবর্তী ছবিতে দেখো যে খাঁজটা বাড়তে বাড়তে উপরের অংশটা প্রায় ঝুলন্ত অবস্থায় রয়েছে, এই ঝুলন্ত অবস্থাটা পরবর্তী অংশে ভেঙে গেছে।
তাহলে এই যে ঝুলন্ত অবস্থায় আছে, এই ঝুলন্ত অবস্থায় যে ভূমিরূপ এটাকে বলা হচ্ছে ভৃগু। তাহলে এই খাড়া ঢালযুক্ত যে ভূমিরূপটা সৃষ্টি হয়েছে এটাকে বলা হচ্ছে সামুদ্রিক ভৃগু। আর সামুদ্রিক ভৃগু সৃষ্টি হওয়ার ফলে কি হয়েছে, ভৃগুর যে পাদদেশ, এই ভৃগুর পাদদেশে ভৃগুর পশ্চাৎ অপসারণের ফলে মৃদু ঢালের যে মঞ্চ সৃষ্টি হয় এটাকে বলা হচ্ছে তরঙ্গ কর্তিত মঞ্চ। এটা সঞ্চয়জাত ভূমিরূপ নয়, এটা ক্ষয়জাত ভূমিরূপ। শেষের ছবিটি লক্ষ্য করলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে ভৃগু ক্রমশ পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে এখানে একটা মৃদু ঢালের মঞ্চ সৃষ্টি হয়েছে, এটাকে বলা হচ্ছে তরঙ্গ কর্তিত মঞ্চ। উদাহরণ হিসেবে বলি যে বিশাখাপত্তনমের যে ডলফিন নোচ, এটা হচ্ছে একটা ভৃগু, কিংবা গুজরাটের যে কাথিয়াবাড় উপকূল ওখানেও কিছু ভৃগু দেখা যায়। আর ভারতের কোঙ্কণ উপকূল এবং কর্ণাটক উপকূলে তরঙ্গ কর্তিত মঞ্চ রয়েছে। এরপরে সামুদ্রিক গুহা। তার আগে ভৃগুর ছবিটা দেখে নাও। এটা হচ্ছে একটা ভৃগু, সমুদ্রের তরঙ্গের আঘাতের ফলে কি হয়েছে, একটা নির্দিষ্ট ঢালের উপকূল ছিল, এখানে একটা খাঁজ তৈরি হয়েছে যেটা ঝুলন্ত অবস্থায় রয়েছে, এটা সামুদ্রিক ভৃগু। পরের ভূমিরূপ গুহা বা কেভ। উপকূলে কঠিন শিলাস্তরের মধ্যে যদি কোথাও নরম শিলাস্তর থাকে, সামুদ্রিক ক্ষয়ের ফলে সুড়ঙ্গ বা গর্তের সৃষ্টি হয়, একে গুহা বা কেভ বলে। ছবিটা দেখো, নিজের হাতে আঁকা ছবি, এভাবেই তোমরা এঁকে দেখাবে যে এদিকে সমুদ্র, এখানে ছিল একটা নরম শিলা যেটা ক্ষয়ের ফলে অপসারিত হয়েছে, যার ফলে এই জায়গাতে কি হয়েছে, একটা গুহা সৃষ্টি হয়েছে। স্কটল্যান্ডের স্টাপা দ্বীপের ফিঙ্গাল কেভ বলে একটা জায়গা, যেখানে হচ্ছে এরকম গুহা দেখা যায়। গুহার একটা ছবি দেখাবো। আর ব্লোহোল কি? ব্লোহোল হচ্ছে সমুদ্র তরঙ্গের জল ও বায়ুর চাপে গুহার উপরে যে ছিদ্র সৃষ্টি হয় এটাকে বলা হবে ব্লোহোল। তাহলে কি হলো, এই গুহার মধ্যে সমুদ্রের জোয়ারের জল যখন প্রবেশ করবে, ভেতরে প্রচুর পরিমাণ জল জমে যাবে, প্রচন্ড চাপ দিতে থাকবে, এর ফলে জল এবং বায়ুর চাপে উপরে একটা সুড়ঙ্গ বা ছিদ্র সৃষ্টি হবে, এটাকে বলা হচ্ছে ব্লো হোল। ইংল্যান্ডের লিজার্ড উপদ্বীপে লাইমসডেন এরকম একটা ব্লো হোল। প্রথমে গুহার একটা ছবি দেখো, এটা হচ্ছে গুহা বা কেভ, এইভাবে সৃষ্টি হয়েছে। দূরে সমুদ্র দেখা যাচ্ছে, জোয়ারের জল এসে এখানে ভর্তি হবে এবং উপরের দিকে আঘাত করতে থাকবে। এইভাবে আঘাত করতে থাকলে উপরের অংশে একটা ছিদ্র তৈরি হবে, যেখান দিয়ে জল ফোয়ারার মতো বেরিয়ে যেতে পারে, এটাকে ব্লোহোল বলা হবে। এই দেখো ব্লোহোল, একটা গুহার মধ্যে জল প্রবেশ করেছে, জল প্রবেশ করার ফলে এই জল এবং ভেতরের যে বাতাস তার যে চাপ, তার ফলে কি হয়েছে, উপরে ছিদ্র সৃষ্টি হয়েছে এবং সেখান দিয়ে জল ফোয়ারার মতো বাইরের দিকে বেরিয়ে আসছে। উদাহরণ বললাম ইংল্যান্ডের লিজার্ড উপদ্বীপের লাইমসডেন এরকম একটা ব্লোহোল। এই যে গুহা, এই গুহার ছাদ যদি ধসে পড়ে তাহলে তাকে বলা হবে জিও বা গিও, এটাকে খাড়িও বলা হবে। এখানে ছিল জিও, এখানে ছিল গুহা বা কেভ, এর উপরের অংশটা ধসে পড়েছে, যার ফলে কি হয়েছে, একটা খাঁড়ি সৃষ্টি হয়েছে, এটাকে বলা হচ্ছে জিও বা হচ্ছে গিও। স্কটল্যান্ডের ফ্যারো দ্বীপ, সেখানে এরকম জিও বা গিও দেখা যায়। এরপর সামুদ্রিক খিলান। সমুদ্রের দিকে এগিয়ে থাকা সংকীর্ণ ভূভাগের দুদিকে ক্ষয়ের ফলে সৃষ্ট গুহাগুলি মিশে গেলে তাকে বলা হবে স্বাভাবিক খিলান বা স্বাভাবিক সেতু। ছবিটা লক্ষ্য করো, এদিকে একটা হচ্ছে গুহা সৃষ্টি হয়েছে, এর ঠিক উল্টো দিকে আরো একটা গুহা সৃষ্টি হয়েছে।
যার ফলে কি হয়েছে, দুটো গুহা বাড়তে বাড়তে একটা সময় পরস্পর মিশে গেছে, ফলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তের যে সমুদ্র আছে সেটা হচ্ছে দেখা যাচ্ছে। এটাকে বলা হচ্ছে স্বাভাবিক সেতু বা সামুদ্রিক খিলান বলা হচ্ছে। ইংল্যান্ডের মেরিলিন কেভ, যেটা এরকম একটা স্বাভাবিক খিলান। ছবি দেখলে আশা করি ধারণাটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখো, এদিকে একটা গুহা, ওই দিক থেকে একটা গুহা বাড়ছিল, দুটো বেড়ে জুড়ে গেছে, যার ফলে কি হয়েছে, একদিক থেকে অন্যদিকের সমুদ্রটা দেখা যাচ্ছে। বা এটা দেখো, একই রকম, এটাও হচ্ছে একটা স্বাভাবিক খিলান। স্বাভাবিক খিলানের ছাদটা যদি ধসে পড়ে তাহলে কি হবে, উপকূল থেকে বিচ্ছিন্ন যে উঁচু স্তম্ভ, এটাকে স্ট্যাক বলা হবে। আর স্ট্যাকগুলো যদি ছোট হয়, যদি সেটা জলের তলায় ডুবে থাকে, তাকে বলা হবে স্ট্যাম। দেখো, এটা হচ্ছে ছিল স্বাভাবিক খিলান, এর ছাদটা যদি ধসে পড়ে তাহলে কি হবে, উপরের অংশটা থেকে যাবে, এই অংশটা থেকে যাবে, এটাকে বলা হচ্ছে স্ট্যাক, যদি জলের উপরে মাথা তুলে দাঁড়িয়ে থাকে। আর যদি জলতলের নিচে নিমজ্জিত অবস্থায় থাকে, এটাকে বলা হবে স্ট্যাম। স্ট্যামগুলো জাহাজ চলাচলের ক্ষেত্রে খুবই বিপজ্জনক। স্কটল্যান্ডের অগ্নি দ্বীপে এগুলো হচ্ছে দেখা যায়। আমাদের ভারতের গোয়ার যে উপকূল, সেখানে কোনো কোনো জায়গায় স্ট্যাক এবং স্ট্যাম দেখা যায়। ছবিতে দেখো, স্ট্যাক, দুটোই স্ট্যাক, আর স্ট্যাম তো দেখানো যাবে না, কারণ সেটা হচ্ছে জলের তলায় নিমজ্জিত অবস্থায় থেকে যায়। এটা হচ্ছে স্ট্যাক। এই পর্যন্ত থাক, ক্ষয়জাত ভূমিরূপগুলো পর্যন্ত। কয়েকটা প্রশ্ন একটু আলোচনা করে নিন। উন্মুক্ত সমুদ্র পৃষ্ঠের দূরত্বকে বলা হয়, এটাকে বলা হয় কয়াল, ফেজ, সোয়াস না সি লেভেল? এটাকে বলা হয় ফেজ। উন্মুক্ত সমুদ্রের যে দূরত্ব তাকে হচ্ছে ফেজ বলা হয়। বিনাশকারী তরঙ্গে সোয়াস অপেক্ষা ব্যাকওয়াশের শক্তি সমান, কম, মাঝারি নাকি বেশি? একটু আগে বললাম যে এখানে হচ্ছে ব্যাকওয়াশের শক্তি বেশি থাকে। ডলফিন নোজ নামক ভৃগুটি কোথায় অবস্থিত? ডলফিন নোজ বিশাখাপত্তনম, চেন্নাই, গোয়া নাকি মুম্বাই? বিশাখাপত্তনম, যেখানে ডলফিন নোজ রয়েছে। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যে খিলানের ক্ষয়প্রাপ্ত যে ভূমিরূপ কেবলমাত্র ভাটার সময় দেখা যায় তা হল স্ট্যাক, স্ট্যাম, জিও, ভৃগু। এটাকে বলা হবে স্ট্যাম। এটা তো ছোটগুলো, জাহাজ চলাচলের ক্ষেত্রে খুবই সমস্যার সৃষ্টি করে, একটু আগে বললাম। পশ্চাৎ তটভূমি কাকে বলে? নিজের মতো করে বলবে। ভরা জোয়ারের ঊর্ধ্বসীমা থেকে খাড়াপাড়ের পাদদেশ পর্যন্ত অংশকে পশ্চাৎ তটভূমি বলা হয়। উর্মিভঙ্গ কোথায় দেখা যায়? বঙ্গীল পার্বত্য অঞ্চলে নয়, খুব ভালো করে মনে রাখবে, বেশিরভাগ জন ভুল উত্তর দাও। উর্মিভঙ্গ দেখা যায় উপকূলের কাছে অগভীর সমুদ্রে। অবঘর্ষ কাকে বলে? অবঘর্ষ হচ্ছে জলবাহিত যে নুড়ি, পাথর এবং বালির তার ধাক্কায় যে ক্ষয় হয়, এটাকে বলা হচ্ছে অবঘর্ষণ। এরকম আরো ছোট ছোট অনেক প্রশ্ন আছে, পড়বে। আর বড় প্রশ্নের জন্য তোমরা দেখবে প্রত্যেকটা ভূমিরূপ খুব ভালো করে পড়বে, প্রত্যেকটা ক্ষয়জাত ভূমিরূপ খুব ভালো করে পড়বে। বড় প্রশ্ন পড়ে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করো, বা 3টে বা 4টে ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। আর সমুদ্র তরঙ্গের শ্রেণীবিভাগ, সোয়াস এবং ব্যাকওয়াশ সম্পর্কে ভালো করে পড়বে। সোয়াস কি, ব্যাকওয়াশ কি। যে টার্ম গুলো বলা হলো, এগুলো থেকে প্রচুর শর্ট প্রশ্ন আসে। টার্ম বা যেগুলো পরিভাষা বললাম, যেগুলো পশ্চাৎ তটভূমি, সম্মুখ তটভূমি,
পুরোদেশীয় তটভূমি, সৈকত, এই যে টার্মগুলো যেগুলো বলা হলো এগুলো খুব ভালো করে দেখবে। এই পর্যন্ত দেখো। পরের দিন আমরা আলোচনা করব সঞ্চয়জাত ভূমিরূপ এবং তার পাশাপাশি প্রবাল পাক্ষিক সম্পর্কে আলোচনা করব। তো এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে।